আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় করেছিলাম। পদার্থবিজ্ঞান এর ষষ্ঠ অধ্যায় করেছিলাম, যেখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ, দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগ নিয়ে আমরা সূত্রগুলো কেমন আসবে সেটা দেখেছিলাম। আমরা পরবর্তীতে এই দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ এবং আয়তন প্রসারণ সহগের থেকে কিভাবে আমরা ম্যাথ সলভ করব সেটা আমরা দেখব। কিন্তু আজকে আমাদের বিষয় থাকবে, আমরা আজকে দেখব হচ্ছে আপেক্ষিক তাপ এবং একটি বস্তু থেকে আরেকটি বস্তুতে তাপশক্তির স্থানান্তর কিভাবে ঘটে সেই বিষয়টা। অর্থাৎ আমাদের মনে করো আমাদের একটি পাত্রে কিছু পরিমাণ পানি আছে, যেটির তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই পানির ভিতরে একটি বরফের টুকরো, এই পানির ভর ধরে নিলাম 2 কেজি, 2 কেজি ভরের 50 ডিগ্রি সেলসিয়াসের পানি, আর 200 গ্রাম ভরের 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ। কখনো কখনো এখানে -4 ডিগ্রি সেলসিয়াসের বরফও ব্যবহৃত হতে দেখা যায়। যাই হোক, আমরা যদি এই বরফটাকে এই পানির মধ্যে ছেড়ে দিই তাহলে এখানে একটি বিষয় ঘটবে। এটি তো তোমরা সবাই বোঝো আশা করি, যে ঠান্ডা একটি বরফের টুকরোকে যদি হালকা গরম পানির ভিতরে আমরা ছেড়ে দিই, এখানে 90 ডিগ্রি সেলসিয়াসের পানিও হতে পারে, আরও গরম হতে পারে। তাহলে বরফের টুকরো পানিতে যখন পড়বে, তখন এই বরফের টুকরো পানিতে পড়ার পর যে ঠান্ডা বস্তুটি আছে, সেই ঠান্ডা বস্তুটি গরম বস্তু থেকে তাপমাত্রা গ্রহণ করবে এবং গরম বস্তুটি ঠান্ডা বস্তুতে তাপশক্তি ছেড়ে দিবে, তাপ দিবে। অর্থাৎ এটা তো খুব সিম্পল লজিক। যেটি গরম, আমরা যদি ঠান্ডা কোনো একটি বস্তুকে বা শীতল কোনো একটি বস্তুকে হালকা উত্তপ্ত কোনো বস্তুর মধ্যে নিমজ্জিত করি, এইটা কিন্তু আমাদের আর্কিমিডিসের সূত্র না, আমরা সে বিষয়ের দিকে যাব না। যদি আমরা একটু শীতল কোনো বস্তুকে একটি উষ্ণ বা গরম বস্তুর ভিতরে ছেড়ে দিই, তাহলে গরম বস্তুটি কিছু তাপমাত্রা বর্জন করবে এবং ওই শীতল বস্তুটি সেই তাপমাত্রাটুকু গ্রহণ করে একটি মাঝামাঝি টেম্পারেচারের দিকে গমন করবে। তাহলে এইখানে এইটা কম তাপমাত্রা। আমরা যদি এখানে বরফের টুকরো না বিবেচনা করে আমরা যদি পানি বিবেচনা করি, আমরা বরফের টুকরো বিবেচনা করব, কিন্তু আমরা একটু পানি বিবেচনা করি। তাহলে আমরা অন্য একটি পাত্র থেকে ঠান্ডা, মনে করো 50-এর জায়গায় 90 ডিগ্রি সেলসিয়াস আছে, আর এটা 5 ডিগ্রি সেলসিয়াস আছে পানি। 5 ডিগ্রি সেলসিয়াসে 200 গ্রাম পানি। এই যে একজন তাপমাত্রা গ্রহণ করে এবং অন্য আরেকজন তাপমাত্রা বর্জন করে, এটিকেই কিন্তু ক্যালোরিমিতির মূলনীতি বলা হয়। অর্থাৎ আমাদের ক্যালোরিমিতির মূলনীতি হলো গৃহীত তাপ সমান বর্জিত তাপ। অর্থাৎ একজন তাপমাত্রা গ্রহণ করবে এবং অন্যজন বা একটি পদার্থ তাপমাত্রা গ্রহণ করবে, আরেকটি পদার্থ সেই তাপটুকুই বর্জন করছে। অর্থাৎ এইখানে 5 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা 200 গ্রামের পানি আছে,
যেটি ঠান্ডা, আমরা বুঝতে পারছি 5 ডিগ্রিটা হচ্ছে ঠান্ডা বা শীতল, আর এই যে 2 কেজি 90 ডিগ্রি সেলসিয়াসের পানি আছে এটি হচ্ছে গরম। এবার কথা হচ্ছে এই 5 ডিগ্রি সেলসিয়াসের পানিকে আমি 90 ডিগ্রি সেলসিয়াসের পানির মধ্যে যখন ছেড়ে দিব তখন এই 5 ডিগ্রি সেলসিয়াস এই 90 ডিগ্রির কাছ থেকে তাপমাত্রা কিছুটা গ্রহণ করবে এবং এই 90 ডিগ্রি সেলসিয়াস এই 5 ডিগ্রির ভিতরের এই 200 গ্রাম পানির কাছে কিছুটা তাপ বর্জিত করবে বা বর্জন করবে। এই যে ঘটনাটা ঘটে এটাই কিন্তু ক্যালরিমিতির মূলনীতি। তো এখানে আমাদের একটা বিষয়ের প্রয়োজন হবে, সেটি হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ, এই যে আপেক্ষিক তাপটা এটিকে আমরা এস দিয়ে প্রকাশ করি এবং এস ইকুয়াল কিউ বাই এম T2 মাইনাস T1। এটি কিন্তু আপেক্ষিক তাপের সূত্র। অর্থাৎ এই আপেক্ষিক তাপকে আমরা কিভাবে মানে সংজ্ঞা আকারে লিখতে পারি সেটি একটু দেখি। এই সূত্র থেকে আমরা খেয়াল করলে সংজ্ঞা আকারে এটিকে লিখতে পারি। তাহলে দেখো এমটা হচ্ছে ভর, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে সমান সমানের ডান সাইডের যে নিচে থাকবে সংজ্ঞার ক্ষেত্রে তাকে আমাদের প্রথমে একক হিসেবে বলতে হবে। তাহলে এটি থেকে আমরা লিখতে পারি যে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা এই T2 মাইনাস T1 মানে কি 1 কেলভিন বৃদ্ধি পাওয়া। অর্থাৎ এখানে যতই আসুক, এখানে 50 আসলেও সে তো নিচে আছে, ভাগ হলে তখন এর ভ্যালু থাকে 1। তাহলে 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয়, তাকেই আপেক্ষিক তাপ বলা হয়। আপেক্ষিক তাপ বলে। তাহলে তোমরা নিশ্চয়ই আপেক্ষিক তাপ কাকে বলে বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এই ক্যালরিমিতির মূলনীতিটা আমাদের যখন ম্যাথমেটিক্যাল সিস্টেমে আমরা করতে যাব, এই আপেক্ষিক তাপটা আমাদের আপেক্ষিক তাপের এই সমীকরণটা আমাদের প্রয়োজন হবে, কিন্তু আমাদের আপেক্ষিক তাপ হিসেবে লিখতে হবে না। সেখানে কেমন লিখতে হবে, এই যে গৃহীত তাপের পরিমাণ এবং বর্জিত তাপের পরিমাণ এই দুটো যেহেতু সমান, আমরা বলছি সমান সমান চিহ্ন দিয়ে দেখাচ্ছি। তাহলে এই গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, এটি যখন আমরা ব্যাখ্যা করব, দুটিই পানি, এই পানির আপেক্ষিক তাপের পরিমাণ কিন্তু ফিক্সড, নির্দিষ্ট। পানির আপেক্ষিক তাপের পরিমাণ কিন্তু নির্দিষ্ট এবং সেটি কত 42, অর্থাৎ 4200 অর্থাৎ 4200 যে কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1। জুল কেজি ইনভার্স 1 কেলভিন ইনভার্স 1, এটি হচ্ছে পানির আপেক্ষিক তাপের পরিমাণ। তাহলে এই গৃহীত তাপ যখন আমরা হিসাব করব, তখন গৃহীত তাপকে যদি আমরা Q1 বলি, বর্জিত তাপকে যদি আমরা Q2 বলি, এটা পানির ক্ষেত্রে, নট বরফ না, কিন্তু পানির ক্ষেত্রে যদি আমরা Q1 ইকুয়াল Q2 বলি, তাহলে আমরা কিন্তু এই যে Q এর ক্ষেত্রে মানটা আমরা বসাচ্ছি। অর্থাৎ Q1 যদি গৃহীত তাপ হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কতটুক তাপমাত্রা গৃহীত হচ্ছে সেটি কিন্তু এই কম তাপমাত্রার পানির ক্ষেত্রে গ্রহণের পরিমাণ দেখাবে। তাহলে আমরা যদি Q1কে গৃহীত তাপ ধরি, তাহলে হবে MS ডেল টি ইকুয়াল, এটাও হবে এটা M1 S1
ডেল টি M2S2 ডেল টি। তাহলে দেখো M1S1 ডেল টি M2S2 ডেল টি, এখানে কিন্তু দুটি পানি আছে। তাহলে আমাদের M1S1 এর মান কোনটা? নিশ্চয়ই আমাদের যেটা তাপ গ্রহণ করছে আমরা এটিকে ধরেছি গৃহীত তাপ, Q1কে ধরেছি আমরা গৃহীত তাপ, Q2কে ধরেছি বর্জিত তাপ। তাহলে বর্জিত বেলায় M2 হবে Q2-র মান, অর্থাৎ 90 ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে আমাদের টি হিসাব করতে হবে 2 কেজি হচ্ছে M2। আর 200 গ্রাম বলতে আমাদের 0.2 কেজি ইন্টু 4200 ইন্টু 8-এর ক্ষেত্রে হবে মাঝামাঝি তাপমাত্রার দিকে গমন করছে, অর্থাৎ এই দুটো মিক্সিং হলে টি বলতে একটা মাঝামাঝি তাপমাত্রা আমরা পাচ্ছি। তাহলে 8 থেকে 8 বিয়োগ করব প্রথম ক্ষেত্রে, অর্থাৎ গৃহীত তাপের বেলায় টি মাইনাস T1 ইকুয়াল 2 কেজি ইন্টু 4200 ইন্টু T2 মাইনাস টি, এরকম আসবে কিন্তু আমাদের সূত্রটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে ক্যালরিমিতির মূলনীতি সমর্থন করে কিনা। এরকম বেলায় আমাদের কিন্তু এই ধরনের সূত্র দিয়ে দেখাতে হবে Q1 ইকুয়াল Q2, এবং এখানে একজন গৃহীত তাপের বেলায় মাঝামাঝি তাপমাত্রা থেকে প্রাথমিক তাপমাত্রাটা বিয়োগ হবে, অর্থাৎ যেটি ঠান্ডা আছে মাঝামাঝি তাপমাত্রা থেকে সেই ঠান্ডা বা শীতল বস্তুর তাপমাত্রা বিয়োগ করতে হবে আমাদের। এই যে টি মাইনাস T2 বেশিরভাগ ক্ষেত্রে বলে যে মিশ্রণের তাপমাত্রা নির্ণয় করো, অর্থাৎ এই মিশ্রণের তাপমাত্রা আমাদের নির্ণয় করতে বলে। এটা 5 ডিগ্রি সেলসিয়াস। এটিকে ভাঙিয়ে আমরা স্কেলের অঙ্ক করেছিলাম, আশা করি মনে আছে, যে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিন স্কেলে কিভাবে নিব। কেলভিন স্কেলে নিতে ডিগ্রি সেলসিয়াসের সাথে শুধু 273 যোগ করলে হয়ে যাবে, 273 278 কেলভিন। আর 90 ডিগ্রি সেলসিয়াস এটিকেও আমরা যদি প্লাস 273 দিই তাহলে হবে 363 কেলভিন। তাহলে দেখো 363 কেলভিন এইখানে। তাহলে আমাদের সব মানগুলো আছে, শুধু টির মান নাই, অর্থাৎ মিশ্রণের তাপমাত্রা আমরা জানি না, আমাদের জানতে হবে মিশ্রণের তাপমাত্রাটা। তাহলে দেখো টি কিন্তু আমাদের অজানা, এখানে টি রয়ে যাবে, এর সাথে এটি গুণ হবে, টির সাথেও গুণ হবে। শুধু T1-এর তাপমাত্রাটা আমরা দেখতে পাচ্ছি 278 এবং T2-র তাপমাত্রাটা 363 কেলভিন। তাহলে এই মানগুলো সব যদি আমরা সলভ করি, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে সবগুলো সলভ করলে 0.2 ইন্টু 4200 ইন্টু টি রয়ে যাবে, এত টি মাইনাস 8 গুণ ওইটার সাথে যাবে। তাহলে আচ্ছা আমরা একটু সমাধান করি উপরের দিকে, যেহেতু স্পেস কম। তাহলে এটা ক্যালকুলেটিং করলে দেখতে পাচ্ছ যে 9240T ইকুয়াল 3282720। তাহলে এটিকে আমরা এখানেও লিখতে পারি 3049200 প্লাস 233520 3282720। তাহলে আমরা টি ইকুয়াল লিখতে পারি, টি ইকুয়াল তো ডিভাইডেড বাই 9240 355 কেলভিন টি। তাহলে এই যে মাঝামাঝি আমরা তাপমাত্রাটা পাচ্ছি, একজন তাপ বর্জন করেছে, একজন তাপ গ্রহণ করেছে, এ তাপ গ্রহণ করেছে,
আর এ এই উত্তপ্ত পানি যেটা ছিল সেটি তাপ বর্জন করেছে, করে 355 কেলভিনে পরিণত হয়েছে। 363 কেলভিন ছিল এটা ছিল 278 কেলভিন। তাহলে দেখো এটা মাঝামাঝি একটা তাপমাত্রায় আমরা পেলাম। তাহলে এই যে একজন তাপ গ্রহণ করে এবং একজন তাপ বর্জন করে, এই যে নীতিটা, যেদিক এই নীতিটাকে আমরা কিন্তু ক্যালরিমিতির মূলনীতি বলে অভিহিত করতে পারি। তাহলে ক্যালরিমিতির মূলনীতি অনুসারে আমরা তো বুঝতেই পারলাম যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, এবং এখানে আমরা প্রথমে বলেছিলাম Q1 = Q2। তাকে কিন্তু এখান থেকে Q1 এর মান আমরা কিন্তু হিসাব করতেই পারছি, যে দেখো Q1 = এইটা সমান এই পাশে আনলে গুণ দিয়ে দিতে পারি আমরা। সেভাবে কিন্তু আমরা এই সমাধানটা করলাম, গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এই গৃহীত তাপ সমান বর্জিত তাপ যখন করেছি, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা একটু মুছে অন্য একটা টপিক, যেখানে আমাদের পানি থাকবে না। পানির ক্ষেত্রে তো আমরা 4200 ব্যবহার করছি সবসময়, এটা ঠিক আছে, কিন্তু যদি কখনো আমাদের পানি না হয়ে উপরেরটা, অর্থাৎ যেটি আমরা মিক্সিং করছি সেটি যদি পানি না হয়ে অন্য কোনো বস্তু হয়ে থাকে বা বরফ হয়ে থাকে, তাহলে কি বিষয়টা একই থাকবে না। তখন কিন্তু আমাদের আরেকটু ডিপলি চিন্তা করতে হবে। যদি এই উপরের বস্তুটা এটি পানি না হয়ে, ঠান্ডা পানি না হয়ে এটি যদি বরফের টুকরো হয়ে থাকে, মনে করো এক টুকরো বরফ আমরা পানির ভিতরে ছাড়ছি, তাহলে এই বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে, আর -4 ডিগ্রি সেলসিয়াসও হতে পারে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে যে পানিটা আছে, বরফটা আছে, যে বরফটা আছে সে বরফটা আমরা মনে করছি 0.5 কেজি। তাহলে আমাদের কিন্তু গৃহীত তাপের পার্শ্বে আমাদের কিন্তু বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা একটু আগে যে সূত্রটা করেছি যে Q1 = Q2, ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে দুটিই পানি ছিল। এবার কিন্তু আমাদের পানি থাকছে না, এবার কিন্তু আমাদের বরফ থেকে আমাদের বিষয়টাকে পানিতে রূপান্তরিত করে, অর্থাৎ বরফটাকে পানিতে রূপান্তরিত করে তারপর এর সাথে গৃহীত তাপ বর্জিত তাপ হিসাব করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সূত্রটা কেমন হবে? Q1 + Q2 = Q3 এরকম আসবে। এখানে কি হবে? Q1 প্রথমটাকে আমাদের লিখতে হবে যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত, অর্থাৎ বরফের ভর m1 × LV বা LF। এই LV বা LF, LVটাই হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর m1টা তো এই যে 0.5 কেজি। LV বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের একটি ফিক্সড মান আছে। বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের একটি নির্দিষ্ট মান আছে। সেই মানটা কত? বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপের মান হচ্ছে 334,000 kg/1 Kelvin/1। অর্থাৎ এটিও একটি আপেক্ষিক, অর্থাৎ বরফ গলতে গেলে এই পরিমাণ শক্তি খরচ করতে হয়। তাহলে এখানে Q1 = এটা ঠিক আছে। এবার যখন আমরা Q2-তে যাচ্ছি তখন m1 S1 ΔT = m2 S2 ΔT। এইখানে ΔT পূর্বেরটা যেমনভাবে হিসাব করেছিলাম তাই, কিন্তু m1-এর বেলায় দেখো 0.5, এই m1 0.5ই হবে কেজি, এটাই কোনো পার্থক্য নেই। কিন্তু দেখো S1-এর বেলায় কিন্তু আমাদের বরফ গলতে
এই বরফের আপেক্ষিক তাপটাকেই আমাদের ব্যবহার করতে হবে। বরফের আপেক্ষিক তাপ কত? 2100। তাহলে আমাদের এখানে কিছু কিছু কিন্তু মানকে আমাদের মনে রাখতে হচ্ছে। কি কি? যে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটি মান হচ্ছে 334000। আর এই যে বরফের আপেক্ষিক তাপের মান কিন্তু 2100। আবার কখনো কখনো কিন্তু আমাদের বরফের যে তাপটা বরফ গলনের ক্ষেত্রে যে তাপটা, এখানে Q1 Q2 ইকুয়াল Q3 দিচ্ছি, Q1 প্লাস Q2 ইকুয়াল Q3 দিচ্ছি, কিন্তু কখনো কখনো আমাদের Q1 প্লাস Q2 প্লাস Q3 ইকুয়াল Q4 এরকমও দেওয়া লাগতে পারে। কেন দেওয়া লাগতে পারে? দেখো, প্রথমে এটা তো আমরা এটাকে MLV দিলাম, M1LV প্লাস M1 S1 ডেল অফ টি এটি দিলাম। এইবার এটির ক্ষেত্রে কিন্তু আমাদের তাপমাত্রায় প্রথমে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে M1LV দিলাম, M1 S1 ডেল টি দিয়ে আমরা কিন্তু বরফটাকে পানিতে রূপান্তরিত করছি, বরফকে শুধু পানিতে রূপান্তরিত করছি, প্লাস এই যে এটাকে আবার M1 S1 ডেল টি দিব ইকুয়াল আবার M2 S2 ডেল টি ব্যবহার করব। তাহলে এখানে দেখো, এইখানে তিনটে জিনিস আমরা ব্যবহার করছি বাম সাইডে, অর্থাৎ গৃহীত তাপের বেলায়। কেননা ওটি অনেক সময় বরফ থাকতে পারে, বরফটাকে গলানোর জন্য আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এটি নিয়ে আমাদের এই পার্টটা Q1 এর পার্টটা শেষ করতে হবে। M1 S1 ডেল টি এই পার্টটা দিয়ে আমাদের করতে হবে M1 এর মান হচ্ছে 0.5, এই ক্ষেত্রে আমরা করছি, এটার ক্ষেত্রেও 0.5 ইন্টু 334000 প্লাস এটুকু একটি ব্র্যাকেটের মধ্যে করব, তারপর 0.5 ইন্টু 2100 ইন্টু এইখানে কিন্তু আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 কেলভিন। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে আমাদের লিখতে হচ্ছে টি মাইনাস 273। এটির ক্ষেত্রে আবার কিন্তু আমাদের এবার কিন্তু পানি হয়ে গেছে, যখন এই দুটি পার্ট আমাদের করা হয়ে গেছে তখন ওই পার্টটা সম্পূর্ণ, অর্থাৎ কিন্তু সম্পূর্ণ পানিতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? M1 এর মান হচ্ছে 0.5 ইন্টু S1 এর মান এবার কিন্তু 4200 4200 ইন্টু টি মাইনাস 273, এটুকু আমাদের করে তারপর কিন্তু ডান সাইডে যেটি আছে, অর্থাৎ আমাদের M2 ইকুয়াল 2 কেজি ইন্টু 4200 ইন্টু T2 মাইনাস টি, এই সূত্র দিয়ে কিন্তু আমাদের ক্যালরিমিতির মূলনীতির হিসাব করতে হবে। তাহলে বাম সাইডে কখনো কখনো 3টি পার্টও আসে। কখন 3টি পার্ট আসবে? যখন সম্পূর্ণ বরফ কি পানিতে পরিণত হবে বা কতটুকু বরফ পানিতে পরিণত হবে সেটি নির্ণয়ের বেলায় আমাদের এটি করতে হয়। যদি কতটুকু বরফ পানিতে রূপান্তরিত হবে সেটি পড়ে, তাহলে এইখানে M রেখে সেই সমাধানটা করতে হবে। যাই হোক, আমরা এইরকম টাইপের কয়েকটি ম্যাথ করার চেষ্টা করব। তো ক্যালরিমিতির মূলনীতি কী এবং কোনটাকে কী হিসাবে ধরতে হবে সেই হিসাবে তোমরা চর্চা করার চেষ্টা করবে, এবং পরবর্তী ক্লাসে আমরা এই ক্যালরিমিতির মূলনীতি দিয়ে প্রশ্ন কেমন আসবে সেটি একটি সমাধান করে দেখব। তো সেই ক্লাসটি আগামী দিনে পাবে। ধন্যবাদ।